জীবক ভাবতেও পারেনি এত দ্রুত ওর ভাগ্য ফিরে যাবে। ও ভেবেছিল বণিকদের মালবাহী গাড়ির গুড়ের কলসির মধ্যে বসে যতদূর যেতে পারবে যাবে। বদ্ধ দম আটকানো পরিস্থিতি, তার উপর খাওয়া দাওয়া নেই, চূড়ান্ত কষ্টকর অবস্থা। তবুও এছাড়া উপায় কিছু ছিল না। আর ভেবেছিল যদি ভাগ্য খারাপ হয়, কাছাকাছি ধরা পড়ে যায়, তাহলে ফিরে যেতে হবে সেই পুরনো ঠিকানায়, রাজবাড়ির বন্দিশালায়। না, এরকম কিছু ঘটেনি জীবকের সঙ্গে। শ্রেষ্ঠী কুন্তল জীবককে সঙ্গে করে তক্ষশিলায় নিয়ে যেতে রাজি হয়েছে। সেই রাতের পরদিন ওরা পাটলিপুত্র থেকে গঙ্গা পার হয়েছিল। তারপর বৈশালী নগরীতে বাণিজ্যের কাজে দাঁড়াতে হয়েছে 2 দিন। আজ বৈশালী থেকে ওরা রওনা হয়েছে কপিলাবস্তুর দিকে। সেখান থেকে কৌশল রাজ্যের রাজধানী শ্রাবস্তিতে যাবে। সেখানে রথে ওঠার সময় বণিক নেতা কুন্তল জীবককে নিজের রথে তুলে নিয়েছে। ওকে খুব ভালো লেগেছে কুন্তলের। কি সুদর্শন, বুদ্ধিমান, সৎ আর সাহসী ছেলে। বৈশালী নগরীর পরেই আছে এক মহাবন। এখন সেই ঘন বন পার হচ্ছে বণিকদল। মহাবনের পথ খুব দুর্গম আর দস্যু ডাকাতের উৎপাত আছে, তাই খুব সতর্ক হয়ে পার হতে হচ্ছে এই রাস্তা। রক্ষী পাহারাদাররা সতর্ক দৃষ্টি রাখছে চারিদিকে। জীবক দুদিকের অন্ধকারময় গাঢ় সবুজ বনের দিকে তাকিয়ে আছে। একটু বেখেয়ালি হয়ে পড়েছে। বাড়ির কথা মনে পড়ছে ওর। পিতা অভয়, দুধমা উদুম্বরিকা, এদের মুখ বারবার ভেসে উঠছে ওর চিন্তায়। আবার ভাবছে তক্ষশিলায় যাওয়ার ব্যবস্থা তো হলো, কিন্তু সেখানে গিয়ে উঠবে কোথায়? এইসব ভাবনার মধ্যেই কুন্তল ডাকে, জীবক। জীবকের ঘোর কাটে। উত্তর দেয়, বলুন শ্রেষ্ঠী। কুন্তল বলে, তক্ষশিলায় যাচ্ছ বিদ্যা শিক্ষার জন্য, ভালো কথা, তা সেখানে গিয়ে কোন বিদ্যা শিখবে তুমি? জীবক অবাক হয়। শ্রেষ্ঠী কি ওর মনের কথা পড়ে ফেলল নাকি? জীবক বলে, আমিও এই কথাই চিন্তা করছিলাম মহাশ্রেষ্ঠী। কুন্তলের মুখে বিরক্তি প্রকাশ পায়। বেদ শিক্ষা? বেদ শিখে তুমি কি করবে? তুমি তো ব্রাহ্মণ নও, ফলে যাগযজ্ঞ করতে পারবে না। আর বেশি বেদ শিখে যাগযজ্ঞ করে হবেই বা কি? ওইসব যাগযজ্ঞ করেই তো দেশটা উচ্ছন্নে যাচ্ছে। যজ্ঞ করতে গিয়ে রাজারা শ গাড়ি ষাঁড় মোষ বলি দিচ্ছে, আর ব্রাহ্মণদের উপহার দিচ্ছে, ব্রাহ্মণদের পেট ভরছে, তাদের সারা বছরের খাই খরচ উঠে যাচ্ছে, আর রাজাদের বিলাসিতা ভুরিভোজ সব ভালোই চলছে। কিন্তু মরছে যত শূদ্র এবং বৈশ্যের দল। ওরা মরলে আমরাও মরছি। চাষবাস না করলে, শস্য না ফলালে আমরা ব্যবসা করব কি দিয়ে? এদেশে এত ধান হয়, সে ধান অন্য দেশে বেচলে তবেই না আমাদের ব্যবসা হবে, আর সে দেশের লোকও খেয়ে পড়ে বাঁচবে। বারাণসী কৌশল থেকে লোহার ভালো লাঙল আনি আমরা, এদেশে এনে সেগুলো চাষিদেরকে বেচি। শূদ্র এবং বৈশ্যদের কাছ থেকে বলদ কেড়ে নিলে লাঙল আর কে কিনবে বলো? তুমি বলো, তুমি বলো, যজ্ঞ করে দেশের ক্ষতি হচ্ছে কিনা? অবাক হয়ে কুন্তলের দিকে তাকিয়ে থাকে জীবক। এইভাবে তো সে কখনো ভাবেনি। জীবক বলে, আপনার কথাগুলোই খাঁটি। আচ্ছা বণিকবর, দেশের সব বণিকরাই কি এভাবে ভাবছে? মানে তারা মনে মনে কি যাগযজ্ঞের বিরোধিতা করছে? কুন্তল উঁচু গলায় বলে, অবশ্যই। তাও আমরা অনেক ভালো আছি। অঙ্গ মগধে যাগযজ্ঞ কম হয়। বৈশালী তো সংঘরাজ্য, ওখানেও ওসব কম। কিন্তু তুমি বারাণসী, উজ্জয়িনী, কৌশল, সাকেত যাও, দেখবে যজ্ঞের বহর কাকে বলে। হ্যাঁ, যজ্ঞ হলে আমরা সোমলতার ব্যবসা পাই, কিন্তু তাও তো কমে আসছে। আজকাল সোমলতা আর বিশেষ পাওয়া যাচ্ছে না। যত যজ্ঞ হবে তত আমাদের ক্ষতি, আর সাধারণ মানুষেরও ক্ষতি। যাই হোক, ছাড়ো এসব। আমি বলবো, এত কষ্ট করে তক্ষশিলায় গিয়ে তুমি বেদ শিখো না, আর যাই কর, ওসব আর বেশি দিন চলবে না। মানুষ ক্ষেপে আছে।
আমরাও অসন্তুষ্ট। জীবক কিছুক্ষণ চিন্তা করে বলে, তাহলে পিতা অভয়ের মতো কারিগরি বিদ্যা শিখব কিছু। তা যেমন প্রচুর রথ বানায়, অস্ত্র বানায়, প্রচুর অর্থ আয় করে, মান সম্মানও খুব। শ্রেষ্ঠী বলে, এটাই তো ভুল করছো জীবক। তুমি যতই রথ আর অস্ত্রবিদ্যায় পারদর্শী হও, পিতার চেয়ে বেশি নাম করতে পারবে না। আর যদি তার থেকে বেশি প্রশংসা আসেও, তখন আবার পিতার সঙ্গেই তোমার দ্বন্দ্ব বেঁধে যাবে। জীবক দিশাহীন হয়ে পড়ে। সে বলে, তাহলে আমি আর কি শিখতে পারি বলুন? মাথায় তো আমার আর কিছুই আসছে না। আচ্ছা, আপনিই বলে দিন, এখন কোন শিক্ষা আমার জন্য উপযুক্ত হবে? কুন্তল বলে, আমার মতে তুমি বেদই শেখো, তবে ঋক, সাম, যজুর্বেদ নয়। জীবক জিজ্ঞেস করে, তবে কি অথর্ববেদ শিক্ষা নেব? কুন্তল তাচ্ছিল্য করে বলে, ঠিক অথর্ববেদ না, ওর মধ্যে অনেক কালা জাদু আছে, যত আজ খুবই ব্যাপার স্যাপার। অথর্ববেদের একটি অংশে আছে ভেষজ বিদ্যা। সেই বিদ্যাকে আলাদা করে নিয়ে জাদু টাদু ছেঁটে ফেলে গড়ে উঠেছে আয়ুর্বেদ। আমি চাই সেই আয়ুর্বেদ তুমি শেখো, তারপর জম্বুদ্বীপের বিখ্যাত ভীষক আর শল্যবিদ হও। জীবক বলে, কিন্তু চিকিৎসকদের তো মানুষ খুব ছোট নজরে দেখে। জীবকের কথা শুনে কুন্তল মৃদু হাসে, তারপর বলে, তুমি কি জানো, একসময় বণিকদেরও খুব নিচু নজরে দেখা হতো। কিন্তু বর্ণ আমাদের যাই হোক, আজ সমাজে সব থেকে বেশি গুরুত্ব এই আমাদেরই। তার কারণ কি জানো? কারণ হলো, আমাদের হাতেই এখন সব থেকে বেশি অর্থ। আমরাই সমাজের আসল উন্নতি ঘটাচ্ছি। রাজারা যতই রাজসভায় বসে বিধান দিক, তারা তলে তলে আমাদের কথাতেই উঠে বসে। ঠিক সেরকম আজ যতই ভীষকদের ছোট চোখে দেখা হোক না কেন, একদিন এদের দাম সব থেকে বেশি হবে। কারণ দিনে দিনে নতুন নতুন চিকিৎসা আবিষ্কার হচ্ছে, তার ফলে কঠিন কঠিন রোগ থেকে মানুষ বেঁচে যাচ্ছে, মানুষের আয়ু বাড়ছে। আমরা তো সারা রাজ্য ঘুরি, বহু দূর দেশের মানুষের কথা আমরা শুনি। তাই ভবিষ্যতে কিসের চাহিদা তৈরি হতে পারে তা আমরা আগে থেকেই আন্দাজ করতে পারি। আমি নিশ্চিত আগামী দিনে চিকিৎসকদের চাহিদা যেমন বাড়বে, তেমন হবে তাদের সম্মান। শ্রেষ্ঠী কুন্তলের কথা যত শুনছে ততই অবাক হচ্ছে জীবক। তার চিন্তায় নতুন নতুন দিগন্ত খুলে যাচ্ছে। কুন্তলের কথা শেষ হতেই জীবক বলে, আমি আপনার পরামর্শ সম্পূর্ণ গ্রহণ করছি শ্রেষ্ঠী। এখন আমাকে বলুন, তক্ষশিলার সব থেকে বড় আয়ুর্বেদ শিক্ষককে? আমি তার কাছেই বিদ্যা শিক্ষা করতে চাই। কুন্তল বলে, তিনি আর কেউ নন, শুধু তক্ষশিলায় কেন, সমগ্র জম্বুদ্বীপে তার চেয়ে বড় আচার্য আর খেয়েই বা আছে। জীবক আগ্রহী হয়ে ওঠে, জিজ্ঞেস করে, কে তিনি? শ্রেষ্ঠী বলে, তিনি হলেন আচার্য আত্রেয়। তক্ষশিলায় তার আশ্রম আমি চিনি, ওই পথেই আমরা যাব। চলো, যাওয়ার সময় তোমাকে আমি আত্রেয়ের আশ্রমেই নামিয়ে দিয়ে যাব। এই কথা হওয়ার পরেও আরও কয়েক মাস লেগেছিল তক্ষশিলায় পৌঁছতে, এবং কথা মতো মহাশ্রেষ্ঠী কুন্তল জীবককে নামিয়ে দিয়ে গিয়েছিল আত্রেয়ের আশ্রমে। কিন্তু তারপরেও সহজ ব্যাপার ছিল না আত্রেয়ের শিষ্যত্ব নেওয়া। এত ঝড়ঝাপটা সামলে জীবক তক্ষশিলা এলো, কিন্তু গুরু আত্রেয় ওকে শিষ্য হিসাবে গ্রহণ করতে অস্বীকার করল। জানিয়ে দিল সে দক্ষিণা ছাড়া জীবককে শিষ্য হিসাবে নিতে পারবে না। শেষমেশ বাধ্য হয়ে জীবক প্রতিজ্ঞা করেছিল, ঠিক আছে গুরুদেব, আমি প্রতিজ্ঞা করছি, আমার বিদ্যা শিক্ষা শেষ হলে আমি আজীবন আপনার দাস হয়ে থাকব। এই গরু দক্ষিণা আপনি গ্রহণ করুন। সে এখন থেকে প্রায় 7 বছর আগের ঘটনা। তারপর 7টা বছর জীবক নিষ্ঠার সঙ্গে শিখেছে ভেষজ ও শল্যবিদ্যা। এখন ওর মনে হয় ওর শিক্ষা সম্পূর্ণ হয়েছে, কিন্তু গুরু তা মনে করেন না।
গুরু মনে করে এখনো জীবকের শিক্ষা শেষ হয়নি। শিক্ষা শেষ হলেই তো ওকে গুরু আত্রের দাস হয়ে থাকতে হবে বাকিটা জীবন। তক্ষশিলার পর্ণকুটিরে প্রদীপের তেল শেষ হয়ে যাচ্ছে, প্রদীপের বুক পুড়ে উঠছে, তবুও জীবকের বুকের ওঠানামা থামছে না। কিভাবে এই আশ্রমিক জীবন থেকে নিজেকে মুক্ত করবে সেই পথও খুঁজে পাচ্ছে না কিছুতেই। রাত গভীর হয়ে যায়। তারপর এক সময় ধীরে ধীরে ফর্সা হতে থাকে পূব আকাশ।